ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। বন্ধুরা, আমরা গতকাল অর্থাৎ 17th of September আমাদের গ্রুপে একটা মক টেস্ট অর্গানাইজ করা হয়েছিল, সেটা লাইফ সায়েন্সের উপরে, যেটা মক টেস্ট 3 নাম তোমরা দেখতে পাচ্ছ। তো এটা আমরা লাইফ সায়েন্সের উপরে একটা মক টেস্ট অর্গানাইজ করেছিলাম। তো সেইটারই প্রশ্ন এবং সেটার যে আনসার, যেটা হওয়া উচিত স্ট্যান্ডার্ড আনসার, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখবে এবং এখানে টোটাল 10টা প্রশ্ন আছে, যেমন তোমাদের লেয়ার 3-তে থাকবে। তো তোমরা কিন্তু এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই বই থেকে যদি পাও তাহলে প্র্যাকটিস করবে। এবং আমিও বেশ কয়েকটা কিন্তু এরকম মানে সাজেশন বলা ঠিক হবে না, মানে এরকম কিছু ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আমি দিয়েছিলাম। আহ, সেটা তোমরা একবার ভিডিওগুলো দেখে নিও, ওকে? তো চ্যানেলটা যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর চলো আমরা তাহলে শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা ছিল যে শস্য উৎপাদনে জিনগত পরিবর্তন বা জেনেটিক মডিফিকেশন কিভাবে সাহায্য করে। ঠিক আছে? তো উত্তরগুলো তোমাদের পরীক্ষার সময় যেইটুকু মানে গ্যাপ থাকবে, যেই স্পেসটা থাকবে, সেখানে তোমরা যদি দেখতে পাও যে হ্যাঁ পয়েন্ট ওয়াইজ লেখা যাচ্ছে, সাফিসিয়েন্ট স্পেস আছে, তাহলে তোমরা সেইভাবেই লিখবে। ঠিক আছে? যেমন ধরো এখানে আমি অত ডিটেলসে পুরো পড়ছি না, তোমরা দেখে নিও। আমি জাস্ট পয়েন্টস গুলোকে মেনশন করছি। যেমন ধরো রোগ ও কীটপতঙ্গ প্রতিরোধ, তারপর খরা ও লবণাক্ততা সহনশীলতা, পুষ্টিগুণ বৃদ্ধি, ফলন বৃদ্ধি। ঠিক আছে? তো তোমরা এই ধরনের পয়েন্টস গুলোকে কিন্তু মেনশন করবে। ঠিক আছে? এবং পয়েন্ট তোমরা ব্ল্যাক পেন দিয়ে তোমরা করতে পারো, লেখাটা হয়তো ব্লু পেন দিয়ে লিখবে, সেটা তোমরা করতে পারো। তো লাইফ সায়েন্সের ক্ষেত্রে যদি কোনো জায়গায় ডায়াগ্রামের প্রয়োজন বোধ করো তাহলে ডায়াগ্রাম তুমি দিতেই পারো। ঠিক আছে? তো এইভাবে করে আনসারটাকে একটা খুব স্ট্যান্ডার্ড ওয়েতে, কম্প্যাক্ট ওয়েতে এবং টু দি পয়েন্ট আনসার করার চেষ্টা করবে, তাহলে কিন্তু ফুল মার্কস পাবে। হয়তো তুমি খুব শর্ট করলে বা বোঝাই গেল না যে যেটা জানতে চেয়েছে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে মার্কস হাফ নাম্বার বা 0.5 হয়তো মার্কস হয়তো কাটতেও পারে। ঠিক আছে? তো সেইভাবে কিন্তু আনসার করবে। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো। তোমরা দরকার হলে ভিডিও পজ করে আনসারগুলোকে লিখে নিতে পারো বা এখান থেকেও পড়তে পারো। আচ্ছা, নেক্সট হলো, তো বলছে তোমার মা আচার তৈরি করার জন্য আম কেটে তাতে নুন ও হলুদ মেখে রোদে শুকোতে দিচ্ছেন, যেটা আমরা করে থাকেন। এখানে কোন ধরনের খাদ্য সংরক্ষণ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে? এই পদ্ধতিটির বৈজ্ঞানিক ভিত্তি কি? দেখো, আম থেকে যখন আচার তৈরি করা হয় তখন বেসিক্যালি দুটো খাদ্য সংরক্ষণ পদ্ধতি ইউজ করা হয়, যার জন্য আচারটা কিন্তু বহুদিন যাবত কিন্তু সংরক্ষণ বা প্রিজার্ভ করে রাখা যায়। ফার্স্ট হচ্ছে আমার শুকনো করে সংরক্ষণ, যাকে ড্রাইং বলছি। আর এটা হচ্ছে লবণ দিয়ে সংরক্ষণ, প্রিজার্ভিং উইথ সল্ট। শুকনো করে সংরক্ষণ করলে যা বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, ছত্রাক বা অণুজীবদের বংশবৃদ্ধিটা সেখানে বন্ধ হয়ে যায়। আর লবণ দিয়ে সংরক্ষণ করলে কি হচ্ছে সেটা দেখো, আহ, আহ, যেটা তোমার অণুজীবদের কোষ থেকে জল বের করে দেয়, যার ফলে তারা মারা যায় বা নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই প্রক্রিয়াকে আমার প্লাজমোলাইসিসও বলা হয়, যা তোমার খাদ্য পাচন, অর্থাৎ পচনের হাত থেকে রক্ষা করে। ঠিক আছে? এই দুটি পদ্ধতি ব্যবহার করলে আচার দীর্ঘ সময় ধরে ভালো থাকে। তো এই দুটো পয়েন্টই যথেষ্ট। নেক্সট প্রশ্ন, শীতকালে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। শীতকালে মানুষের ঠোঁট ফাটে আমরা জানি, কিন্তু চোখের পাতা ফাটে না। এর কারণটা কি? দেখো, কারণটা, শীতকালে ঠোঁট ফেটে যাওয়ার কারণ হচ্ছে আমার ঠোঁটের ত্বকে তেল গ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড থাকে। সিবেসিয়াস গ্ল্যান্ডের থাকে না অ্যাকচুয়ালি আমাদের ঠোঁটে। শরীরের অন্যান্য অংশে তেল গ্রন্থি থাকার কারণে ত্বক কি হয়, আর্দ্র থাকে। ঠিক আছে? কিন্তু ঠোঁটে কিন্তু সেটা থাকে না। তাই শুষ্ক আবহাওয়ায় ঠোঁট খুব সহজেই তার আর্দ্রতা হারায় ও ফেটে যায়। অন্যদিকে চোখের পাতায় আমাদের তেল গ্রন্থি বা অশ্রুগ্রন্থি থাকে, যা চোখের পাতাকে সবসময় কি করে, আর্দ্র বা পিচ্ছিল করে রাখে। এছাড়া চোখের পলক ফেলার কারণেও এই আর্দ্রতা নিয়মিত ছড়িয়ে পড়ে, যা চোখের পাতাকে শুষ্ক করতে, অর্থাৎ ড্রাই রাখতে কিন্তু সাহায্য করে। এই কারণে কিন্তু ঠোঁট ফাটলেও চোখের পাতা ফাটে না। ঠিক আছে? নেক্সট প্রশ্ন, যদিও অতিরিক্ত লবণ খাওয়া ক্ষতিকর আমরা জানি, তবু শরীরের জন্য কিছু পরিমাণ লবণ প্রয়োজন। তার কারণ হচ্ছে স্নায়ুতন্ত্রের কার্যকারিতাতে কাজে লাগে, পেশি সংকোচন বা জলীয় ভারসাম্য। ঠিক আছে? তারপর তোমার রক্তচাপ নিয়ন্ত্রণ। ঠিক আছে? মানে তোমার যে ব্লাড প্রেশার এর জন্য, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কাজে লাগে। তো এই ধরনের কিছু ওয়ান লাইনার কিছু পয়েন্ট তোমরা কিন্তু লিখতেই পারো। ঠিক আছে? নেক্সট, এই ধরনের কিছু কেস স্টাডি ভিত্তিক প্রশ্ন কিন্তু অবশ্যই দেবে। তোমাদের অ্যাটলিস্ট 3 থেকে 4টা প্রশ্ন কিন্তু লাইফ সায়েন্সে কেস স্টাডি ভিত্তিক প্রশ্ন থাকবে। মানে এটা কনসেপ্ট যাচাই করার জন্য যে পুরো ধরো বইয়ের বিভিন্ন চ্যাপ্টার গুলো পড়েছো, সেটা আমাদের ব্যবহারিক জীবনে কোথায় কাজে লাগছে,
সেইগুলোর কিন্তু একটা বাস্তব চিত্র তুলে ধরবে এবং সেখান থেকে কিন্তু প্রশ্ন করা হবে। অবশ্যই 3 থেকে 4টা প্রশ্ন থাকবে আউট অফ 10 কোশ্চেন্স। ধরো তোমার বন্ধু একদিন পাহাড়ে বেড়াতে গিয়ে দেখতে পেল সেখানকার গাছের পাতাগুলো অন্যান্য জায়গার গাছের পাতার তুলনায় অনেক বেশি মোটা এবং মাংসল। এর কারণ কি হতে পারে? আর এই বৈশিষ্ট্যটি গাছটিকে তার পরিবেশে কিভাবে টিকিয়ে রাখতে সাহায্য করে? তো একটা তো কারণ হতে পারে তোমার জল সংরক্ষণ, পাহাড়ি অঞ্চলে পাতা মোটা ও মাংসল হওয়ার কারণে জল ধরে রাখতে পারে। ঠিক আছে? তারপর প্রস্বেদন হ্রাস এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। এই 3টে পয়েন্ট, শুধু পয়েন্ট লিখলেই হবে না, পয়েন্টের সাথে 1 লাইন বা 2 লাইন জাস্ট একটু অ্যাড করে দেবে। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, একটা টেস্ট টিউবে চিনিযুক্ত পরিষ্কার দ্রবণে সক্রিয় ইস্ট যোগ করে টেস্ট টিউবটি সারা রাত ঘরের তাপমাত্রায় রেখে দেওয়া হলো। পরের দিন সকালে তুমি কি দেখতে পেলে দ্রবণটিতে কি ধরনের বৈশিষ্ট্য দেখতে পাবে? এটা জানতে চাওয়া হয়েছে। দেখো, প্রথম তো দেখা যাবে একটা বুদবুদ সৃষ্টি হবে এবং একটা গন্ধ বেরোবে। বুদবুদটা যেটা সৃষ্টি হবে সেটা কিসের জন্য? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য তৈরি হবে। ঠিক আছে? আর দ্রবণটি দেখো, দ্রবণটি থেকে এক প্রকারের অ্যালকোহল বা অ্যালকোহলের গন্ধ বা ইথানলের মতো গন্ধ তৈরি হবে। এবার ইস্ট হলো এক প্রকারের ছত্রাক যা ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ার মাধ্যমে চিনিকে ভেঙে ফেলে। তাহলে এই প্রক্রিয়ায় ইস্ট শর্করা থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস ও অ্যালকোহল তৈরি করে। বুদবুদগুলো হলো এই কার্বন ডাই অক্সাইড গ্যাস যা দ্রবণ থেকে বেরিয়ে আসে। আর অ্যালকোহলের উপস্থিতির জন্য এটা একটা বিশেষ ধরনের ইথানলের মতো গন্ধ সৃষ্টি করে। এটা হচ্ছে এক ধরনের রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে? তো এটা এক ধরনের কনসেপচুয়াল প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নটা তোমরা দেখে নিও উত্তরটা। নেক্সট, তোমার এক সহপাঠী খুব বেশি ফাস্ট ফুড খাওয়ায় প্রায়ই পেটের অসুখে ভোগে। আমরা জানি যে বাইরের থেকে আমরা যে ফাস্ট ফুড খাই অনেক সময় পেট ব্যথা করে বা পেটে অনেক অসুখ হয় এবং ডাক্তারের কাছে গেলে দেখা গেল ডাক্তার তাকে আঁশযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দিলেন। এর কারণ কি? দেখো, আঁশযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেওয়ার প্রধান কারণ হচ্ছে এক তো পরিপাকতন্ত্রের উন্নতি। ফাস্টফুডে খুব কম আঁশ থাকে যা হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা তৈরি হয়। অন্যদিকে আঁশযুক্ত খাবার হজম প্রক্রিয়াকে কি করে? অ্যাক্সেলারেট করছে এবং মলকে নরম করে দেয় যা সহজেই শরীর থেকে বেরিয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে তোমার পেটের সুস্থ পরিবেশ, তারপর কোলেস্টেরল বা ও রক্তে শর্করা নিয়ন্ত্রণ করা। তো এই ধরনের যদি উম মানে এই এই ধরো এই যে প্রিকশনস গুলো রয়েছে, মানে খাওয়ার পরে যে আমরা আঁশযুক্ত খাবারটা খাবো, সেটা হলে কি হচ্ছে আমাদের স্বাস্থ্য ঝুঁকিটা কিন্তু কমতে সাহায্য করে। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। 2024 সালের গ্রীষ্মকালে তুমি সুন্দরবন অভয়ারণ্যে এবং ধরো শীতকালে তুমি দার্জিলিং এ পদ্মজানাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে ভ্রমণ করতে গিয়েছিলে। দুটি জায়গাতেই কিন্তু জীব সংরক্ষণ করা হয়, তাই তো? কিন্তু এই দুটো সংরক্ষণ কৌশলের মধ্যে কিন্তু একটা মেন পার্থক্য আছে। সেই পার্থক্যটা জানতে চাওয়া হয়েছে। সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট লাইন, একটা হচ্ছে ইন সিটু আর এটা হচ্ছে এক্স সিটু তোমার কনজারভেশন। ইন সিটু আর এক্স সিটু অত্যন্ত কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা দিয়ে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে। দুটো সংরক্ষণ কৌশলের মধ্যে পার্থক্য দেখো, সুন্দরবন অভয়ারণ্য হচ্ছে একটা ইন সিটু কনজারভেশন, মানে এটা একটা সস্থানিক সংরক্ষণ। এখানে কি হচ্ছে, জীবদের প্রাকৃতিক পরিবেশে রক্ষা করা হয় ন্যাচারাল হ্যাবিটেট হিসেবে। যেমন ধরো বাঘ, হরিণ বা অন্যান্য যা প্রাণী আছে তাদের নিজেদের বাস্তুতন্ত্রের মধ্যেই কিন্তু সংরক্ষিত থাকে। কিন্তু পদ্মজানাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক যেটা দার্জিলিং এ আছে সেটা হচ্ছে এক্স সিটু কনজারভেশন। এটা একটা বহিস্থানিক সংরক্ষণ যেখানে জীবদের প্রাকৃতিক পরিবেশের বাইরেও, ঠিক আছে, মানে যেটা বলা হয়েছে দেখো, আউটসাইড দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট, প্রাকৃতিক পরিবেশের বাইরেও তাদেরকে কি সংরক্ষণ করা হয়। যেমন ধরো চিড়িয়াখানা বা বোটানিক্যাল গার্ডেন, হ্যাঁ, বা জিন ব্যাংকের মতো কৃত্রিম পরিবেশে যেখানে আর্টিফিশিয়াল একটা এনভায়রনমেন্টের মধ্যে তাদেরকে রাখা হচ্ছে। তো এটাই হচ্ছে পার্থক্য সুন্দরবন অভয়ারণ্য এবং পদ্মজানাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্কের মধ্যে। নেক্সট, একজন কৃষক জমিতে ফসল ভালো হওয়ার জন্য অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলেন। এবার কিছুদিন পর দেখা গেল যে পুকুর যে আছে পুকুরে মাছ কি হচ্ছে, মারা যাচ্ছে। এর কারণ কি হতে পারে? দেখো, এর কারণ হতে পারে জমিতে ব্যবহৃত অতিরিক্ত রাসায়নিক সার, বিশেষ করে আমরা জানি নাইট্রোজেন ও ফসফরাস, এটা বৃষ্টির জল বা সেচের জলের সঙ্গে কি হচ্ছে, পুকুরে মিশে যায়। এবার পুকুরের জলে এই পুষ্টি উপাদানের পরিমাণ বেড়ে যাওয়ায় শৈবাল বা অ্যালগি যেগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে, দ্রুত বৃদ্ধি পায় ও জলের উপরিভাগ কি হয়, ঢেকে ফেলে। এই ঘটনাকে যেটাকে আমরা অ্যালগাল ব্লুম বলি। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু অ্যালগাল ব্লুম। এবার শৈবালের এই বিশাল আস্তরণ যখন পচে যায় তখন ব্যাকটেরিয়া সেই পচন প্রক্রিয়ায় পুকুরের জলে থাকা দ্রবীভূত অক্সিজেন ব্যবহার করে ফেলে। এর ফলে জলে অক্সিজেনের পরিমাণ মারাত্মকভাবে কি হয়, কমে যায়। একদম লজিক্যাল।
তাহলে এই অক্সিজেনের অভাবে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীরা যারা থাকে তারা শ্বাস প্রশ্বাস তাদের ব্যাহত হয় এবং তারা কি হয়, মারা যায়। এটা হচ্ছে আমার টু দি পয়েন্ট আনসার। ঠিক আছে, নেক্সট, তুমি কিভাবে একটা ছত্রাক কোষ থেকে অ্যালগাল কোষ পার্থক্য করবে? অ্যালগাল মানে তোমার শৈবাল। ওকে, তো একটা ছত্রাক কোষের থেকে অ্যালগাল কোষকে আমরা কিভাবে পার্থক্য করব? একটা ক্লোরোফিলের রেসপেক্টে করতে পারি, সেটা হচ্ছে ছত্রাক কোষে ক্লোরোফিল থাকে না আমরা জানি, কিন্তু শৈবাল কোষে কি হয়, ক্লোরোফিল থাকে। পুষ্টির পদ্ধতি, ছত্রাক আমরা জানি পরভোজী, অর্থাৎ তারা অন্য জীব বা পচনশীল জৈব পদার্থের উপর ডিপেন্ডেন্ট এবং তাদের থেকে খাদ্য গ্রহণ করে। আর শৈবাল হচ্ছে স্বভোজী বা অটোট্রপিক, কারণ তারা সালোকসংশ্লেষের মাধ্যমে নিজেরাই কি খাদ্য তৈরি করতে সক্ষম। আচ্ছা, আরেকটা তোমার কোষ প্রাচীরের উপাদান, ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি আর শৈবালের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি। তো এই মোটামুটি ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আছে, এই পয়েন্টসগুলো দিলেই তোমার হবে। তো প্রশ্নের উত্তরগুলো কম্প্যাক্ট করবে এবং বেশি বড় লেখার দরকার নেই বা একদম শর্টে করবে না। 2 নম্বর আছে তো, আর কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না, 10টা প্রশ্নই অ্যাটেন্ড করবে। আমি বারবার বলেছিলাম যে ম্যাথামেটিক্স আর লাইফ সায়েন্সে তোমাদের ম্যাক্সিমাম মার্কস তোলার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে মেন টার্গেট। ফিজিক্যাল সায়েন্সের কোনো ভরসা নেই। ফিজিক্যাল সায়েন্সে আমরা অনেক প্র্যাকটিস করেছি, আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হবে, কিন্তু তাও যদি ইনকেস প্রশ্ন একটু ঘুরিয়ে দিচ্ছে বা একটু হাই লেভেলের দিচ্ছে, অ্যাডভান্স লেভেলের দিচ্ছে, তোমরা ছাড়বে না। 30টা প্রশ্নই তোমরা অ্যাটেন্ড করবে, এখানে পার্ট মার্কিংও থাকবে। যত পর্যন্ত করবে সেখান থেকে তোমরা নাম্বার অ্যাটলিস্ট পাবে। ওকে, তো এইভাবে তোমরা পরীক্ষাটা দেবে। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। নেক্সট আবার ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ভিডিওতে অবশ্যই একটা হাইপ দিয়ে দিও তোমরা। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলের পাশে থাকার জন্য, এতদিন ধরে তোমরা রয়েছো। আর জাস্ট বেশ কয়েকটা দিন মাস তারপর তোমাদের পরীক্ষাটা খুব ভালোভাবে তোমরা দাও। আমি চাই যে প্রত্যেকে তোমরা ক্লিয়ার করো, ঠিক আছে? আর যা যা প্র্যাকটিস করেছো তোমরা এতদিন, যা যা পড়েছো সেইগুলো এই যে নেক্সট 4 দিন বাকি, এই 4 দিনে তোমরা যতটা সম্ভব খুব দ্রুত রিভিশন করো। আর ম্যাথামেটিক্স প্রত্যেক দিন প্র্যাকটিস করো, ফিজিক্স কেমিস্ট্রি প্রতিদিন প্র্যাকটিস করো, আর লাইফ সায়েন্সও পড়বে। এইভাবে করে তোমরা নেক্সট ফোকাস করো, যে টার্গেট করো যে পেতেই হবে, এইভাবে করে তোমরা এগিয়ে যাও। ওকে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।